ন্যাশনাল টিমের অ্যাক্টিভ ক্রিকেটার থাকা অবস্থায় মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সংসদ সদস্য হয়েছিলেন। সেই দলে পরবর্তীতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনিও যখন বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তিনি অ্যাক্টিভ ক্রিকেটার ছিলেন এবং একই সাথে বর্তমানে তিনি অ্যাক্টিভ ক্রিকেটার আছেন। তো সংসদ সদস্য ক্রীড়াবিদদের মাঠের ক্রিকেটে খেলতে দেখে ফেলেছেন আপনারা, কিন্তু এমন কিছু কি কখনো দেখা হয়েছে আপনাদের যে মামলা মাথায় নিয়ে ক্রিকেটাররা খেলছেন? হ্যাঁ, এটাও আসলে ইতোমধ্যেই দেখে ফেলেছেন। সাকিব আল হাসানকেই দেখেছেন হত্যা মামলা মাথায় নিয়ে সর্বশেষ সিরিজগুলো খেলেছেন, পাকিস্তান সিরিজ, ভারত সিরিজ, এবং সামনেও হয়তো তিনি খেলবেন। মামলা আছে, মামলা মাথায় নিয়ে খেলছেন, এটা দেখলেন। আগে সংসদ সদস্য হয়ে খেলছেন, সেটাও দেখলেন। কিন্তু বিষয়টা যখন আরও অন্যদিকে চলে যায়, যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লিগের মালিকানা সত্ত্ব বা সেটা নিয়ে দ্বন্দ্ব, সেটা নিয়ে অভিযোগ, সেই সংক্রান্ত বিষয় যখন থাকে, তখন একজন ক্রিকেটার আদৌ খেলতে পারবেন কিনা বা খেলা চালিয়ে যেতে পারবেন কিনা, সেই বিষয়ে প্রশ্ন আসে। প্রশ্ন এখন এসেছে, আর সেই প্রশ্নটা এসেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। মাশরাফির ওপরেও কিন্তু সাকিবের মতো যে হত্যা মামলা ছিল, মাশরাফির ওপরেও এই হত্যা মামলাটা হয়েছিল। তো মামলা তাদের খেলায় ন্যাশনাল টিম কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ হোক, দেশি বিদেশি যে কোনো জায়গাতে খেলার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি বা বাধা হয়ে দাঁড়াবে না, সেটা বলা যায়। এবার মাশরাফির ইস্যুটা কিন্তু একটু অন্যরকম। মাশরাফির ইস্যু শুরু করার আগে যে কোনোভাবেই একদম স্পষ্ট করে আসলে জানিয়ে রাখা দরকার যে মাশরাফির বিপক্ষে কিন্তু বা মাশরাফির বিরুদ্ধে কিন্তু অভিযোগ এসেছে, প্রমাণিত সত্য নয়। মাশরাফির বিপক্ষে প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগগুলো প্রমাণের বিষয়। অভিযোগ যদি প্রমাণিত হয় সেটা ভিন্ন কথা, অভিযোগ প্রমাণিত না হলে সেটা আরেক দিকে যায়। তো এবার মাশরাফির ইস্যুটার শুরুটা হয় সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সরোয়ার গোলাম চৌধুরীর মাধ্যমে। তিনি একটা অভিযোগ করেন এবং অভিযোগটা ছিল সরাসরি মাশরাফির বিরুদ্ধে, আর সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি ঢাকার পল্লবী থানায় মামলা করেন। মামলাটা কেমন ছিল? মামলাটা ছিল যে মাশরাফি মুর্তজা জোরপূর্বক সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সত্ত্ব তার কাছ থেকে বাগিয়ে নিয়েছেন। তো বেশ গুরুতর একটা অভিযোগ বলা যায়। এই অভিযোগের পরে বেশ শোরগোল পড়ে যায় এবং সিলেট স্ট্রাইকার্স দলের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়ার প্রয়োজন তারা বোধ করেন। সিলেট স্ট্রাইকার্স দলের কথা বলা হচ্ছে, মাশরাফির পক্ষের কথা বলা হচ্ছে না। মাশরাফির ব্যক্তিগত জায়গা থেকে এখনও কোনো এটার ব্যাখ্যা, বিবৃতি কোনোটাই আসেনি। তবে সিলেট স্ট্রাইকার্স কিন্তু তাদের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে খুব ব্যাখ্যার মাধ্যমে যে সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফির নেই। ইভেন বিসিবির কাছে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সম্পর্কিত যত কাগজপত্র আছে তার কোথাও মাশরাফির নাম নেই। এটা ছিল সরোয়ার গোলাম চৌধুরীর ওই অভিযোগের প্রেক্ষিতে সিলেট স্ট্রাইকার্সের বিবৃতি। এবার আজ বুধবার সরোয়ার গোলাম চৌধুরী নিজের ফেসবুকে আরও একটা পোস্ট করেছেন। তার যে অভিযোগটা ছিল সেটাকে তিনি আরও ক্লিয়ার অ্যান্ড কনসাইজ করেছেন। এই অভিযোগের কথাই কিন্তু বলা হচ্ছে, আবারও বলছি, মাশরাফির বিরুদ্ধে বা মাশরাফি সম্পর্কে এবার তার অভিযোগটা ছিল এমন যে তিনি সিলেট স্ট্রাইকার্সের মালিক হিসেবে শুরু করেছিলেন, তবে পরবর্তীতে মাশরাফির রাজনৈতিক অফিসে তার উপস্থিতিতেই সরোয়ার গোলাম চৌধুরীর দিকে অস্ত্র তাক করে তার কাছ থেকে মালিকানাটা জোর করে নিয়ে নেওয়া হয় এবং প্রাণের ভয়ে তিনি নাকি কিছু বলতে পারেননি, তিনি ইউএসএ চলে যান। এবার ফিরে যাই আবার সিলেট স্ট্রাইকার্সের ওই স্টেটাস বা বিবৃতির দিকে। সিলেট স্ট্রাইকার্স কিন্তু বলেছিল যে সরোয়ার গোলাম চৌধুরী 60% মালিকানা নিয়ে বিপিএলটা শুরু করেছিলেন সহ স্বত্বাধিকারী যারা তাদের সাথে। তবে পরবর্তীতে যখন ক্রিকেটার, ম্যানেজার, দল সংশ্লিষ্ট মানুষগুলোর পেমেন্টের বিষয় আসে, টাকা পয়সা সংক্রান্ত বিষয় চলে আসে,
তখন থেকেই সরোয়ার গোলাম চৌধুরী আস্তে আস্তে পিছু হটতে থাকেন এবং পিছু হটে গিয়ে তিনি সকল পেমেন্ট বা পাওনা বিষয়াদি অর্থ বিষয়ে সব কিছু বাকি রেখে ইউএসএ চলে যান এবং এভাবেই তিনি সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ছেড়ে দেন। এটা সিলেট স্ট্রাইকার্সের দলের পক্ষ থেকে বিবৃতি। সরোয়ার গোলাম চৌধুরী বলছেন তার কাছ থেকে জোর করে অস্ত্রের মুখে বাগিয়ে নেওয়া হয়েছে সিলেটের মালিকানা। তো কোনটা আসলে সত্যি সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়। সরোয়ার গোলাম চৌধুরী অভিযোগ করেছেন, সিলেট স্ট্রাইকার্স দলের পক্ষ থেকে সেটার প্রেক্ষিতে বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু মাশরাফি মুর্তজার ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু কোনো বিবৃতি বা কিছু এখনও পর্যন্ত বলা হয়নি। হয়তো যেই অভিযোগটা তার বিরুদ্ধে করা হয়েছে অর্থাৎ থানায় মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে তিনি আইনি প্রক্রিয়াতেই বাকি সব কিছু সম্পন্ন করতে চাইছেন এবং এ কারণে হয়তো আনুষ্ঠানিক বা ওপেনলি প্রকাশ্যে এখনও পর্যন্ত তিনি কিছু বলেননি। মাশরাফির নিঃসন্দেহে বা নিশ্চয়ই নিজের যেই অবস্থান সেই সম্পর্কে তিনি কনফিডেন্ট এবং সেটা তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তুলে ধরবেন বলেই আশা করা যায়। এবার এর প্রেক্ষিতে যদি প্রশ্ন আসে যে মাশরাফি কি খেলতে পারবেন পরবর্তী খেলাগুলো, কারণ পরবর্তী খেলা বলতে আরও নির্দিষ্ট করে বললে বিপিএল সামনের বছর বা সামনের যে আসরটা শুরু হতে যাচ্ছে এই বছরে 2024 সালের ডিসেম্বরের শেষ দিকে, সেখানে কি মাশরাফি খেলতে পারবেন? তার আগে আরও একটা টুর্নামেন্টের কথা বলতে হয়, ইউএস মাস্টার্স টি10 লিগ। সেখানে মাশরাফি কিন্তু নভেম্বরের সেকেন্ড সপ্তাহের দিকেই শুরু হয়ে যাওয়ার কথা সেই লিগ, সেখানে মাশরাফি খেলতে যাচ্ছেন এইটুকু এখনও পর্যন্ত জানা আছে সকলের। কারণ ওই যে আওয়ামী লীগ সরকারের এমপি থাকা অবস্থায় মাশরাফির সম্পর্কে মাশরাফির কৃতকর্ম তুলে ধরে যেরকম মামলা করা হয়েছিল তার বিরুদ্ধে বা যে অভিযোগটা করা হয়েছিল সেটাতে প্রাথমিকভাবেই সংশ্লিষ্টতা না থাকায় কিন্তু মাশরাফির নাম সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটা জানিয়েছিলেন। তো সেক্ষেত্রে যেহেতু প্রাথমিক সংশ্লিষ্টতা নেই, তার নাম বাদ পড়েছে, মাশরাফির দেশ ছেড়ে বিদেশে যেতে, বিদেশে সেই ইউএস মাস্টার্স টি10 লিগ খেলতেও কোনো অসুবিধা নেই, নভেম্বরে তিনি খেলতে যাবেন। তবে অসুবিধার জায়গা ওই বিপিএলটা, কিন্তু এখানেও আসলে ওই মূল কথা, বিবেচ্য কথা, সবচেয়ে বড় বিবেচনাধীন বিষয় সিলেট স্ট্রাইকার্স দল হিসেবে দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এখানে কোনো ধোঁয়াশা নেই, এখানে কোনো দুর্নীতি নেই, মাশরাফির অবস্থানও সলিড। একই সাথে বিসিবির কাছে যেই কাগজপত্র রয়েছে সেখানেও ওই মাশরাফির কোনো নাম নেই মালিকানার জায়গাতে। মাশরাফি একজন ক্রিকেটার, সেই দলের সিলেট স্ট্রাইকার্স দলে মাশরাফির অবস্থানটাও স্পষ্ট, জাস্ট লাইক ক্রিস্টাল ক্লিয়ার। তো এই বিবেচনায় বলা যায় দল যেহেতু মাশরাফির সাথে আছে, দল একটা ক্রিস্টাল ক্লিয়ার অবস্থানে আছে, বিসিবির কাছে ওই অবস্থানটা অটুট আছে, মাশরাফি হয়তো এই সামনের বিপিএলটাও খেলতে চলেছেন বা খেলার অনুমতি পাবেন। অন্য যে মামলাগুলো সেগুলো কোনোভাবেই তার খেলার ক্ষেত্রে বাধা হতে পারছে না। তবে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সংক্রান্ত যে মামলাটা সদ্য হয়েছে সেটাও তো প্রক্রিয়াধীন হতে হবে। সেটা প্রক্রিয়াধীন বা চলমান অবস্থায় তিনি খেলতে পারবে কিনা এটার সিদ্ধান্ত হয়তো আদালত বা আইনি জায়গা থেকেই আসার কথা। এই প্রক্রিয়াধীন অবস্থায় যদি বলে যে আদালত যদি বলে যে মাশরাফি খেলতে পারবেন না, তাহলে কিন্তু তার খেলার পসিবিলিটি কমে যায় বা একেবারে থাকে না বললেই চলে। আবার আরও একটা বিষয় যে এখন আমরা অক্টোবর মাসের শুরুর দিকে রয়েছি, বিপিএল শুরু হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে, মাঝে প্রায় 3 মাসের মতো সময় রয়েছে। এই 3 মাসের মধ্যে যদি এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়, মাশরাফি নির্দোষ প্রমাণিত হন, তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেগুলো ভুল প্রমাণিত হয়, তাহলে তো মাশরাফি খেলছেন। তো সব মিলে ওই আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে এবং উচ্চ পর্যায় অর্থাৎ আইনের উচ্চ পর্যায় থেকে কি সিদ্ধান্ত আসছে, কি নির্দেশনা আসছে, সেটার উপর হয়তো এখনও ঝুলছে মাশরাফির বিপিএল খেলা বা না খেলা। যদি নভেম্বরে ইউএস টি10 যে লিগটা রয়েছে মাস্টার্স লিগ, সেখানে মাশরাফির খেলতে এখনও পর্যন্ত কোনো বাধা নেই। আর আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতেও পেরেছিলাম যে মাশরাফি বিপিএল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই বিপিএল খেলার জন্য বিপিএল খেলার আগে এই টি10 লিগটাও মাশরাফির জন্য একটা দারুণ প্রস্তুতির মঞ্চ হতে পারে, হচ্ছে। তো বিপিএলটা ধোঁয়াশা থাকছে, দিন যত গড়াবে সেই সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে। এবার সাকিবের বিষয়টাতে আসা যাক।
মাশরাফির যেমনটা বলা হলো যে ঝুলছে বিপিএল খেলা, সাকিবের বিপিএল খেলাটা কোন পর্যায়ে কী অবস্থানে রয়েছে এটা নিয়ে আলোচনা করতে হলে আবারও একটু পেছন দিকে যাই, যে মামলা থাকা অবস্থায় মানে সরকারের এমপি থাকা অবস্থায় সাকিবের বিরুদ্ধে যেই অভিযোগগুলো করা হয়েছিল, স্পেসিফিক্যালি বলে হত্যা মামলা, সেই মামলার প্রেক্ষিতে সাকিবের ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত। বিপিএলেও তাহলে ঘরোয়া লিগ, সেখানেও সমস্যা হওয়ার কথা নয়, এবং ইতিমধ্যে সাকিব কিন্তু যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছেও ফিরে গেছে। তবে মূল জায়গাটা আসে মামলা বা অন্য কিছু নয়, সাকিব দেশের মাটিতে খেলতে নিরাপদ বোধ করছেন কিনা, বা দেশের মাটিতে খেলার পরে তিনি ইউএসএতে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার অর্থাৎ দেশ ছাড়ার ক্লিয়ারেন্স বা সেই নিরাপত্তাটুকু পাবেন কিনা, এখানেই প্রশ্ন, এখানেই ধোঁয়াশা। যদিও সরকারের উচ্চ পর্যায় থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একই কথা মাশরাফির ক্ষেত্রে যেটা বলেছিলেন, যে হত্যা মামলার ক্ষেত্রে প্রাথমিক সংশ্লিষ্টতা না থাকলে নামটা বাদ যাবে শুরুতেই, তদন্তের শুরুতেই গ্রেপ্তার করা হবে না। এই প্রেক্ষিতে বলা যায় সাকিবের নামটা বাদ পড়তে যাচ্ছে বা পড়েছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এইটার ক্ষেত্রে, এবং আওয়ামী লীগের রাজনীতি করার কারণে সাকিবের প্রতি জনমনে যে রোষানল তৈরি হয়েছে সেটা সাকিবের নিজের কথার মাধ্যমেই নাকি সেটা প্রশমন করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটাই বলেছেন। তো সাকিব যদি এগুলোর উপর ভিত্তি করে গ্রেপ্তার হবেন না এটা জেনে, এই গ্রিন সিগন্যাল তার আছে এটা জেনে দেশে আসলেন, সাউথ আফ্রিকা সিরিজ খেললেন, একই সাথে এটাও সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে সাকিব আল হাসানকে ক্রিকেটার হিসেবে যে নিরাপত্তা তার প্রাপ্য সেটা দেওয়া হবে, কিন্তু ব্যক্তি সাকিবের যে নিরাপত্তা বা দেশ ছাড়ার ক্ষেত্রে তাকে বাধা দেওয়া হবে কিনা সেই নিশ্চয়তা কিন্তু সাকিবের নেই। তাই সাকিব দেশে ফিরে সাউথ আফ্রিকা সিরিজ খেলবেন কিনা, দেশে ফিরবেন কিনা, সেটাই একটা বড় প্রশ্ন চলে আছে। আচ্ছা, খেললেন, ধরে নিলাম সাউথ আফ্রিকা সিরিজে খেললেন, সাকিব আল হাসান বিদেশে যাওয়ার অনুমতিও পেলেন, অর্থাৎ সাউথ আফ্রিকা সিরিজ শেষ করে আবার ইউএসএতে চলে যেতে পারলেন, এবং সাউথ আফ্রিকা সিরিজ যতদিন চললো ওই সিরিজের দল ঘোষণা এখনও 15 দিনের মতো বাকি। সাউথ আফ্রিকা সিরিজে চলমান সময়গুলো পর্যন্ত খুব বেশি দিন না, কিন্তু সেখানে 2 টেস্টের সিরিজ, তো ওই কয়েকটা দিনে সরকারের উচ্চ পর্যায় থেকে বা সরকার থেকে সাকিবকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হলো, ক্রিকেটার হিসেবে সাকিব নিরাপত্তা পেলেন, কিন্তু এইখানে সরকারের বা বিসিবির দায়ের জায়গা থেকেই হয়তো সাকিব নিরাপত্তা চেয়ে সেটা পাবেন। কিন্তু যখন বিপিএলের বিষয়টা আসবে, একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি যখন তাকে কিনে নেবে, সেই ফ্র্যাঞ্চাইজির আসলে তখন দায়ভারটা হয়তো থেকে যায় যে সাকিবকে তাদের নিরাপত্তা দিতে হবে, সেইখানে হয়তো সরকার বা বিসিবি খুব একটা কিছু বলতে পারবে না। এবং এখানেও বিবেচ্য বিষয়, বিপিএল টুর্নামেন্টে কিন্তু প্রায় 2 মাস যাবত হবে, 2 মাস ব্যাপী একটা টুর্নামেন্টের এত দীর্ঘদিন সার্বক্ষণিক শুধুমাত্র একজন মানুষকে সরকারের উচ্চ পর্যায় থেকে সেই নিরাপত্তা দেওয়াটা সম্ভব হবে কিনা বা সরকার দেবে কিনা, যেখানে তিনি আসলে একটা ফ্র্যাঞ্চাইজির আন্ডারে খেলছেন, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার প্রশ্ন এখানে আসে। একই সাথে ওই সময় উদ্ভূত পরিস্থিতির কথা চিন্তা করলে সাকিব ওই বিপিএল শেষ করে আবার বিদেশে ফিরতে পারবেন কিনা, আবার নতুন করে কোনো মামলা হবে কিনা, সেটাও তো কেউ বলতে পারছে না। তো বলা যায় যে মাশরাফি সাকিব উভয়ের ক্ষেত্রেই দোদুল্যমান অবস্থায় রয়েছে তাদের বিপিএল খেলা, সাকিবের ক্ষেত্রে দোদুল্যমান অবস্থায় রয়েছে সাউথ আফ্রিকা সিরিজ খেলা। সাউথ আফ্রিকা সিরিজের হোম সিরিজটা না খেলতে পারলে তার টেস্ট ক্যারিয়ার তো ইতোমধ্যেই শেষ, টি-20 ক্যারিয়ার শেষ। সব মিলে বলা যায় যে তাহলে দেশের মাটিতে তার অবসর নেওয়া হবে না, বিদেশের মাটি থেকে ক্রিকেটকে বিদায় জানিয়ে সাকিব তার ক্রিকেটার সত্তার ইতি ঘটাবেন বলা যায়। আর আজকের মতো আসলে আলোচনার বিষয়বস্তু এই ছিল। যেমনটা আমরা সবাই জানি, যেমনটা আপনারা জানেন, যে সাকিব মাশরাফির এই ইস্যুগুলো আসলে ধোঁয়াশার মধ্যেই অনেকটা দিন আরও থেকে যাবে। ভবিষ্যতে হয়তো এটার ক্লিয়ারেন্স পাওয়া যাবে, স্পেসিফিক সিদ্ধান্ত পাওয়া যাবে, জানা যাবে তারা খেলতে পারবেন কি না, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তাদেরকে নিয়ে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা গ্রহণ করবে, সব কিছুই আপনারা ক্রিক ফ্রেন্সিতে জানতে পারবেন। আজকের মতো আমি ক্রিক ফ্রেন্সি থেকে জয়ন্ত বিন্দু সাইন অফ করছি।